শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। দেখছেন সালাম স্টিল স্ট্রেট কাট, সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। দর্শক, গণমাধ্যমের কাছে মানুষের অনেক আশা থাকে, তবে গণমাধ্যমের স্বাধীনতা কোনো অলীক জিনিস নাকি সত্যিকারের বাস্তবতা, সেটা নিয়েও নানা তর্ক বিতর্ক হতে পারে। সরকারের সাথে গণমাধ্যমের যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্ক কখন আসলে এক ধরনের সাপ্রেশনে চলে যায়, কখন আসলে জবাবদিহিতার জায়গা তৈরি করতে পারে, এই নিয়ে আমরা নানা সময়ে কথা বলেছি। তবে বিশ্বে এমন কিছু গণমাধ্যম রয়েছে যারা অনেক শক্তিশালী হিসেবে এবং ভরসার জায়গা হয়ে জনগণের কাছে নানা তথ্য এবং সংবাদ প্রকাশ করেন। আজকে আমরা গণমাধ্যমের ওই ওপরের জায়গা থেকে আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কি মনে হয়, কি ভাবেন, সেই জিনিস নিয়ে প্রশ্ন করতে চাই। আমাদের সাথে রয়েছেন বিবিসি বাংলার সাবেক প্রধান জনাব সাবির মোস্তফা, তাকে স্বাগত জানাবো। আসসালামু আলাইকুম। স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন এবং 2001 থেকে 2023 একটা দীর্ঘ সময় আপনি বিবিসি বাংলা চ্যাপ্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই সময়টার মধ্যে আমরা যেটাকে এখন স্বৈরাচারী শাসনামল বলছি বা বিগত আওয়ামী শাসনামল, সেই আমলটাও ছিল। আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে বিবিসি বাংলা কিভাবে আসলে সেই সময়ে এই সরকারের কার্যক্রমকে পর্যবেক্ষণ করেছেন, আপনারা কেমন সংবাদ প্রকাশ করেছিলেন এবং তার জন্য আসলে আপনাদের সাথে এই সরকারের মানে কোনো ধরনের ইন্টারঅ্যাকশন হয়েছিল কিনা? দেখুন, মানে সংবাদ পরিবেশন হচ্ছে এক জিনিস আর সংবাদ বিশ্লেষণ হচ্ছে আরেক জিনিস। তো আমাদের এটা ছিল যে সংবাদ পরিবেশন করতে হবে যে সংবাদগুলো আমরা সততা নিশ্চিত করতে পারি, কারণ আমাদের অ্যাকুরেসি একটা বড় কাজ। আরেকটা ছিল বস্তুনিষ্ঠ সংবাদ। কাজেই আমাদেরকে ওই কিছুটা ব্যালেন্স করে চলতে হতো, যে সব যে ওয়ান সাইডেড হতে হবে তা না। আমরা যেটা করতাম যে বাংলাদেশের মানুষ কি চায় একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে, সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হতো। যে তারা তো খুব বেশি স্থানীয় খবর চায় না, তারা চায় বড় খবর, বিশেষ করে যেগুলো বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সেসব নিয়ে যেসব জিনিস মানুষকে এফেক্ট করে সেগুলো নিয়ে তারা সংবাদ চায়। কারণ তারা মনে করে যে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম অনেক খবর দিতে পারছে না বা দিতে চাচ্ছে না, বা দিলেও এমনভাবে দিচ্ছে যেটা হয়তো সঠিক চিত্র দিচ্ছে না। সো আমাদেরকে এমনভাবে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল দিতে হবে যে ওই যে ঘাটতি, সেই ঘাটতিটা যেন আমরা পূরণ করতে পারি। এবং আমরা সেই চেষ্টাই করেছিলাম যে আওয়ামী লীগ আমলের ধরুন অনেক ঘটনাই ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এটা শুধু আওয়ামী লীগ আমল না, এটা শুরু হয়েছে বিএনপি আমলে। 2004 সালে বোধহয় 104 লোক ওই খালেদা জিয়ার আমলে মারা গেছেন। তারপরে এসছে আপনার বিভিন্ন সময়ে এই ধরুন দেলোয়ার হোসেন সাইদি, জামাতে ইসলামী নেতা, তার রায়ের পর যে বিশাল প্রতিবাদ হলো, সেখানে পুলিশের গুলি হলো, অনেক লোক মারা গেল। তো এই ঘটনাগুলো আমরা যত সম্ভব নিশ্চিত করে, যাচাই করে, যেগুলো আমরা পেরেছি নিশ্চিত করতে, সেগুলো ঠিক সেভাবেই আমরা পরিবেশন করেছি। এখানে আমার কোনো ঘাটতি ছিল না। আবার সেগুলো যখন আমরা বিশ্লেষণ করি, আমাদের রেডিওতে বলুন বা অনলাইনে বলুন, আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব ব্যালেন্স করে, ভারসাম্য রেখে বিশ্লেষণটা করা। গণমাধ্যম যেরকম নানা অজুহাত থাকে কিংবা সত্যিকার অর্থেই কারণ থাকে প্রভাব থাকার, সেটা আপনাদের থাকে না। সো সেই জায়গায় যদি আমি বলি, বা আপনারা বাহিরের অনেক তথ্য জানেন বলেও মানে অনেকে মনে করেন। সো এই 5ই আগস্টের যে আমাদের এই গণ অভ্যুত্থান, এত মানুষের মৃত্যু, তারপরে এইটার ক্রেডিট নেওয়া নিয়ে এক ধরনের টানা হেচড়া শুরু হলো যে এটা কি রাজনৈতিক দলের প্ল্যানিং ছিল কিনা। কিছুদিন আগে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে তারেক জিয়া প্ল্যানিং করে আসলে এই ধরনের ইউনুসের সঙ্গে প্ল্যানিং করে এই ধরনের কাজ করেছে, একটা ভয়েস আমরা শুনেছি। এবং একটা সবচেয়ে বড় কথা বলা হয় মেটিকুলাস প্ল্যানিংয়ের অংশ আসলে এই অভ্যুত্থান, এটা আসলে কোনো স্বতঃস্ফূর্ত ব্যাপার ছিল না। মানে আপনি আসলে কিভাবে দেখবেন এই গণ অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে? দেখেন, এই মেটিকুলাস ডিজাইনটা কিন্তু ইউনুসের বক্তব্য, এটা কিন্তু অন্য কারো বক্তব্য। উনি যখন নিউ ইয়র্কে যান জাতিসংঘ
সাধারণ পরিষদের অধিবেশনে, তখন বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটা গ্যাদারিং ছিল, সেখানে তিনি একটা অতিথি ছিলেন, কারণ বিল ক্লিন্টন তার পুরনো ফ্রেন্ড। এটা হচ্ছে গত বছর সেপ্টেম্বরে। তখন তিনি কয়েকজন ছাত্র, মাহফুজ আলম তখনও সে সরকারে বোধহয় উপদেষ্টা হয়নি, এবং আর 2-3 জনকে নিয়ে আসলেন, এবং মাহফুজ আলমকে পরিচয় করে দেওয়ার সময় তিনি বললেন হি ইজ দ্য ব্রেইন, যে এই মানে হোল থিং ইট ওয়াজ এ মেটিকুলাসলি ডিজাইন থিং। উনি বললেন ইট ওয়াজ নট সামথিং দ্যাট জাস্ট হ্যাপেন্ড। তো তিনি কিন্তু বলছেন যেটা স্বতঃস্ফূর্ত কিছু না, এটা মেটিকুলাসলি ডিজাইন থিং ছিল, এবং তার ব্রেইন ছিল মাহফুজ আলম। এটা ইউনুসের মুখ থেকে এসছে, অন্য কারো মুখ থেকে না। কাজে এটা তারপর সেটা চর্চা হয়েছে, তারপরে এটা সবাই বলছে যে এখন আওয়ামী লীগ ওটা পিক আপ করেছে, যে সব কিছু হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন, প্ল্যান্ড ইত্যাদি। সো এটা যদি আওয়ামী লীগের একটা হাতিয়ার হয়ে যায়, তো এটার জন্য আমি ডক্টর ইউনুসকেই দোষ দিব, কারণ আপনি এটা ইন্ট্রোডিউস করেছেন, এই অস্ত্রটা আপনি তাদের হাতে তুলে দিয়েছেন। আর শেখ হাসিনা যেটা বলছে যে তারেক রহমান ইউনুসের সাথে যোগ সাজসে এটা প্ল্যান করেছে, আমি এইটার একটা কথাও বিশ্বাস করি না ব্যক্তিগতভাবে। কারণ আমার মনে হয় যে তারেক রহমান এবং বিএনপি পুরো আন্দোলনের সময় যেই একটা ট্রেন যাচ্ছিল, সেই ট্রেনটা তারা মিস করেছে। ট্রেনটা একটা স্টেশন দাঁড়িয়েও ছিল বিএনপির জন্য, কিন্তু বিএনপি ওই ট্রেনে ওঠে নাই। ট্রেনটা চলে গেছে, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে একটা তার পরিণতির দিকে এগিয়ে গেছে। কাজে বিএনপির একটু ক্ষোভ থাকবেই, কিন্তু তার ক্ষোভটা তো মানে ক্ষোভ এটা তাদের দোষ। দে মিস দ্য ট্রেনটা চলছিল, তারা এটা ডিটেক্ট করতে পারেনি, তারা বুঝতে পারেনি, তারা মানুষের হাতের পালসে তাদের আঙ্গুল ছিল না। তারা মনে করেছিল যে না, এটা হয়তো 2018 সালের মানে আন্দোলনের মতোই শেষ হয়ে যাবে। তাদের উচিত ছিল তখনই একটা রূপরেখা নিয়ে আসা, যেটা না 1990 সালে রাজনৈতিক দলগুলো করেছিল। এরশাদের পতনের 1 মাস আগে, মাসখানেক 2-3 সপ্তাহ আগে তারা একটা রূপরেখা, তারা এখন বলেন কিন্তু যে 31 দফা আমরা অনেক আগে, ওটা তো তাদের একটা রিফর্ম এজেন্ডা, সংস্কার এজেন্ডা, সেটা ভিন্ন। কিন্তু একটা রূপরেখা যে আমরা শেখ হাসিনার পতন চাই, এবং এইভাবে তিনি পদত্যাগ করতে পারেন, পদত্যাগ করে তিনি এইভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন, এবং এইভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন 3 মাসের মধ্যে হয়ে যেতে পারে, যেটা 1990 সালে করেছিল বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থী জোটগুলো, 3টা জোট। এবং ওটার পরেই কিন্তু এরশাদের পতন খুবই দ্রুত হয়ে গেল। উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ছাত্রদের প্রতিনিধি থাকা নিয়ে আপনি কি ভাবছেন, এবং পরবর্তীতে ছাত্রদের যে রাজনৈতিক দল হলো, মানে এই সরকারের সেটার মানে প্রভাব থাকা না থাকা নিয়ে আপনার বিশ্লেষণ কি? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ছাত্রদের এইভাবে সরকারে থাকা উচিত হয়নি, কারণ এই সরকারটা বিপ্লবী সরকার না, এই সরকারটা গণঅভ্যুত্থানের সরকার না, এরা হচ্ছে সব এনজিও। ইউনুস একজন এনজিও, এই সরকারের অর্ধেক হচ্ছে এনজিও কর্মী বা নেতা। তারা তো এই বিপ্লবের মানে পুরোভাগে ছিল না, এই গণঅভ্যুত্থানের পুরোভাগে ছিল না। কাজেই এই সরকারকে আপনি অভ্যুত্থানের রেজাল্ট মনে করেন না? না, কারণ এই এনজিও ধরুন এই অনেক আছে, যার যেরকম আদিলুর রহমান খান অনেক সাফার করেছে শেখ হাসিনার আন্ডারে তার মানবাধিকার কাজের জন্য, কিন্তু সে কি এই আন্দোলনের পুরোভাগে ছিলেন? আমার তো মনে হয় না। ফরিদা আক্তার তিনি ছিলেন, নূরজাহান বেগম উনি গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তো কীভাবে তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারেন? সো এটা হয়ে গেছে একদম ওই 1990 পরে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো সেরকম ভালো মানুষ, এনজিও কিছু লোকজনকে নিয়ে করা হলো। সো তাদের মানে তখন যেটা দরকার, যে ঠিক 90-এর তত্ত্বাবধায়ক সরকার যেটা করেছে 3 মাসের মধ্যে নির্বাচন অর্গানাইজ করেছে, এই সরকারও তাই করা উচিত ছিল। তো ওইটা না করে ওনারা হঠাৎ ঘোষণা করলেন যে তারা সংস্কার করবেন, বিচার করবেন। এখন সংস্কার এবং বিচার এটা এমন একটা কাজ যেটা অনন্তকাল ধরে চলতে পারে। আপনি ধরেন 91-এ যখন বিএনপি ক্ষমতা আসলো, সাইফুর রহমানের প্রথম বাজেট, ইট ওয়াজ ফুল অফ রিফর্মস, মানে সুইপিং রিফর্মস, মানে শুল্ক নীতি থেকে শুরু করে সব জায়গায়, অর্থনীতির কোনো জায়গা ছাড়া নেই সে যেখানে সে রিফর্ম করে নেই। কিন্তু বিএনপি কিন্তু ঢাকঢোল পিটায় নেই যে আমরা সংস্কার করছি, এই যে কমিশন ওই যে কমিশন, আসো তোমরা সব ঐক্যমত্য হও। নো, সরকার জনগণ তাদের নির্বাচিত করেছে, তারা মানে দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা দরকার সেটা তারা করছে, সেটাই সংস্কার। তো এখন মনে হচ্ছে যে সংস্কার একটা প্রাইজ, যে এটা সংস্কার, এটা আমি পেলেই কিন্তু সব হয়ে গেল। নো, এটা তো
এটা তো হয় না, সংস্কার তো সেরকম জিনিস না, এটা চলমান একটা প্রক্রিয়া। স্বাভাবিক সময়ের একটা নির্বাচনের ৩-৪ মাস আগেও যে ধরনের উত্তেজনা থাকা দরকার, এত কাঙ্ক্ষিত একটা নির্বাচন আমাদের, এতদিন পরে একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনের পর আগে যেন সেটা কোথাও যেন মিসিং লাগছে। এবং যদি সাধারণ মানুষের সঙ্গে আপনি কথা বলেন, দেখা যাবে এক ধরনের অনাস্থা, নির্বাচন কি হবে নাকি হবে না, আমাদের টকশোর নানা বিষয়ও হয়ে ওঠে যে আদৌ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা। আপনার আসলে কি মনে হয় যে এই সরকারের অধীনে এই নির্বাচনটি হবে কিনা সুষ্ঠুভাবে ফেব্রুয়ারিতে? একটা হচ্ছে আকাঙ্ক্ষা আর একটা হচ্ছে বাস্তবতা। সবার আকাঙ্ক্ষা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক, যে জিতুক নির্বাচনটা হয়ে যাক, নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক, তখন নানান অস্থিরতা যেটা চলছে গত 1 বছর ধরে সেটা আস্তে আস্তে কমে যাবে। আমার মনে হয় যে ডক্টর ইউনূসের জন্য নির্বাচনটা করে বিদায় নেওয়া অনেক ভালো হবে, কারণ বিশেষ করে বহির্বিশ্বে তিনি কিন্তু মানে বিপুলভাবে জনপ্রিয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সিস্টেমে পশ্চিমা বিশ্বে, শুধু পশ্চিমা বিশ্বে না, আমি বলবো আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, তার কিন্তু প্রচুর সম্মান আছে। ভারতেও কিন্তু তার প্রচুর সম্মান আছে, যদিও এখন তার সাথে রেষারেষি সম্মান আছে। এবং এখন পর্যন্ত কিন্তু তারা এই আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করছে যে ডক্টর ইউনূস একটা ভালো নির্বাচন দিয়ে কিছু সংস্কারের কাজ করে সম্মানের সাথে বিদায় নিতে পারবেন। কিন্তু তিনি যদি সেটা না করতে পারেন, তিনি যদি কোনো কারণে নির্বাচন লাঞ্ছিত হয়ে যায়, নির্বাচনের সেই সম্ভাবনা দেখছেন? সেই সম্ভাবনা তো আছে, কারণ আজকেই দেখছিলাম, কালকে যেটা মানে আজকের পত্রিকায় জামাতের যে আন্দোলন যেটা দানা বাঁধছে, যে তাদের 5 দফা, যেখানে তারা নভেম্বরেই এই জুলাই সনদের উপর গণভোট চাইছে, তারা 2 কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। তো এই দুইটা এই সরকারের পক্ষে মানা কতটুকু সম্ভব আমি জানি না, কারণ অন্য কোনো দল সেটা সমর্থন করছে না। তো এখন এইসব বাধার কারণে যদি নির্বাচন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, নির্বাচনের টাইম টেবিল, তাহলে তো মানুষের আস্থা একদমই চলে যাবে ডক্টর ইউনূস থেকে। এবং বহির্বিশ্বে যারা তার উপর এখন আস্থা রেখেছে, তারাও আর সেই আস্থা রাখতে পারবে না, তারা মনে করবে যে হি ইজ ফেইলড। তো উনি কেন সেটা গ্রহণ করবেন? উনি কেন হি ফেইলস, তাহলে আসলে কি হবে বাংলাদেশে? এটার জন্য তো আমার মানে জ্যোতিষী থাকলে বলতে পারেন, কিন্তু ক্যালকুলেশন কি বলে? না, ক্যালকুলেশন তো হচ্ছে যে বাংলাদেশে তো সবসময় একটা ডিফল্ট বাটন থাকে, যে যখন সবকিছু ভেসে যায় সবাই আর্মির দিকে তাকায়। কিন্তু আর্মি যে কোনো সলিউশন না, এটা তো আমরা অতীতে দেখেছি। আর্মি তো বেশ কয়েকবার ইন্টারভিউ করেছে, কিন্তু আর্মি কোনো সলিউশন না। রাজনীতিবিদদেরই রাজনৈতিক সলিউশন দিতে হবে। আর্মির দিকে গেলে আবার আমরা ওই আরো 30 বছর। কিন্তু এই সময় তো বারবার আমাদের 5ই আগস্টের পর থেকে মানে সেনাবাহিনী একটা মানে অন্যতম শক্তিশালী এলিমেন্ট ছিলই আমাদের রাজনীতিতে। ইনফ্যাক্ট এখনো সেনাবাহিনী রাস্তায় রয়েছেন, সেটা তো কোনো স্বাভাবিক পরিস্থিতির কথা না। সো আলটিমেটলি কি সেনাবাহিনী আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতিতে? এখন বাংলাদেশের বেশ কয়েকটা ট্র্যাজেডি আছে। তার একটা ট্র্যাজেডি হচ্ছে যে পলিটিশিয়ানরা এখনো পলিটিক্সটা নিজেদের মানে মতো নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেজন্য বারবার এই সেনাবাহিনী হস্তক্ষেপ হয়। এখন রাজনীতির জন্য সবচেয়ে ভালো হবে যদি সেনাবাহিনীর হস্তক্ষেপটা একেবারেই বন্ধ হয়ে যায়। কিন্তু আপনি দেখেন 5ই আগস্টে সিচুয়েশনটা ম্যানেজ করলো কে? ছাত্ররা করেনি, সেনাপ্রধান গিয়ে সিচুয়েশনটা ম্যানেজ করলো। হ্যাঁ, সো এগেইন আপনি চলে গেলেন। তারপরে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন খুবই খারাপ ছিল, ডক্টর ইউনূস কার দিকে তাকালেন? সেনাবাহিনীর দিকে তাকালেন। প্রতিদিন 30,000 সোলজার ডিউটি করে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আইন শৃঙ্খলা ডিউটি। আবার তো এখন আমরা দেখছি যে শেখ হাসিনা আমলেও সেনাবাহিনী দিকেও শেখ হাসিনাও তাকিয়েছিলেন, এবং আয়না ঘর বলেন যাই বলেন ওইখানে সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ওইটা ছিল আমার মনে হয় ডিজিএফআই এর একটা কাজ, সেনাবাহিনীর না, পুরো বাহিনীর না, মানে সেনা কর্মকর্তাদের সংশ্লিষ্টতা। ডিজিএফআই তো সেনা কর্মকর্তাদের দ্বারাই পরিচালিত। এটা আরেকটা ট্র্যাজেডি। এটা একটা ট্র্যাজেডি এই কারণে যে আপনি যদি বিভিন্ন বড় বড় দেশগুলো দেখেন, যুক্তরাষ্ট্র বলুন, ব্রিটেন বলুন, তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো সেটা কিন্তু সিভিলিয়ানরা পরিচালনা করে এবং তারা সিভিলিয়ান গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। এমনকি যদি আপনি বড় মুসলিম দেশগুলো দেখেন, টার্কি, মিশর হচ্ছে মানে সেনাশাসিত দেশ, কিন্তু সেখানেও কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থা সেটাও কিন্তু সিভিলিয়ান অপারেটেড, এটা কিন্তু সেনাবাহিনী পরিচালিত নয়। টার্কিতেও একই জিনিস। আনফর্চুনেটলি শেখ হাসিনার 15 বছরে সে খুবই ডিপেন্ডেন্ট হয়ে গেছিল ডিজিএফআইয়ের উপর। ডিজিএফআই শুধু মিডিয়া না, এমনও শোনা যায় যে আওয়ামী লীগ কোন কমিটির কে প্রেসিডেন্ট হবে সেটাও ঠিক করে দিত ডিজিএফআই, কারণ তারা খোঁজ খবর নিত
কে কী এরকম লোক, এবং তাদের কথার উপরেই আস্থা রেখে শেখ হাসিনা তার অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেন, যেটা খুবই আনফর্চুনেট। যার ফলে পলিটিশিয়ানরাই কিন্তু ডিজিএফআইকে এই পলিটিক্সে নিয়ে আসছে। এখন সেটার খেসারত সেনাবাহিনীকে দিতে হচ্ছে। এখন সেনাবাহিনী অবশ্যই বলবে কেমন করে সেনাবাহিনীকে দিতে হবে, মানে এখন তাদেরকে কিন্তু তাদের এই যে 15 জনকে তারা সেনা সদরে নিয়ে গেল সেনা হেফাজতে, তার মানে কি তারা তাদেরকে এক ধরনের প্রোটেকশন দিচ্ছে। এখন সেনাবাহিনী, আমি যতদূর জানি, তারা এই তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো তারা চ্যালেঞ্জ করবে, যে অভিযোগগুলো এই ব্যক্তিদের বিরুদ্ধে আদৌ ধোপে টেকে কিনা। কারণ তারা চেষ্টা করবে এদেরকে যাতে মামলা ফেস করতে না হয়। সো সেনাবাহিনী এক ধরনের দায়িত্ব নিয়ে ফেলছে, কারণ এরা হচ্ছে তাদের মানে বাহিনীর বড় বড় অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল আছে এর মধ্যে। সো তারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। কিন্তু এটা থেকে একটা শিক্ষা হয়তো হতে পারে যে ভাই ভবিষ্যতে আর সিভিলিয়ান অ্যাফেয়ারে নাক গলায় না। লেটস সি। আবার একটু রাজনীতিতে ফিরে আসি, যে রাজনীতিতে ওই যে আপনি বলছেন কারো পৌষ মাস কারো সর্বনাশ, তো বলা হয়ে থাকে এখন নাকি ডানপন্থীদের ভীষণ মানে পৌষ মাস চলছে একেবারে। এবং আপনার একটি আর্টিকেল আমি পড়ছিলাম যেখানে আপনি বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট মুক্তিযুদ্ধের লেগেসিকে আসলে প্রশ্নবিদ্ধ করছেন, এবং আরেকটা আর্টিকেলে আপনি মানে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের রিস্ক নিয়ে কথা বলেছেন। সো এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি বলবেন যে ইন্টারিম গভর্নমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে কাউকে সুবিধা দেওয়ার জন্য নাকি অনিচ্ছাকৃতভাবে কাউকে প্যাট্রোনাইজ করছে বা মুক্তিযুদ্ধের লেগেসিকে প্রশ্নবিদ্ধ করছে, আপনি আসলে কি মনে করেন? আমার মনে হয় যে এই সরকারের আশেপাশে যারা ক্ষমতা, মানে এই সরকারের আশেপাশে কিন্তু একটা ক্ষমতাসীন গোষ্ঠী আছে, যেখানে জামাতে ইসলাম আছে, অন্যান্য ইসলামী গোষ্ঠী আছে, তারা আছে, এবং তারা কিন্তু প্রচণ্ড প্রভাব বিস্তার করছে এই, এবং তারপর যে এনসিপি তৈরি হলো তারা প্রচণ্ড প্রভাব বিস্তার করছে, তারা এক ধরনের ক্ষমতা এনজয় করছে, গভর্নমেন্টে না থেকেও ক্ষমতা এনজয় করছে। এখন আমার মনে হয় যে এদের একটা এজেন্ডা হচ্ছে যে 71-এর লেগাসিটাকে হয় একদম ক্যান্সেল করা, নয় অ্যাটলিস্ট ডাইলুট করা, এবং শেখ মুজিবের অস্তিত্ব বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা। আপনি তাকে জাতির পিতা মানেন বা না মানেন, সেই ছিল স্বাধীনতার নেতা, তার নামে কিন্তু স্লোগান দিয়ে স্বাধীনতার আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে। কাজে এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ইতিহাসকে অস্বীকার করছেন, ইতিহাস আপনি পাল্টে দিতে চাচ্ছেন, ইতিহাস আপনি বিকৃত করতে চাচ্ছেন, যেটা একটা বিরাট রাজনৈতিক অপরাধ বলে আমার মনে হয়। সো ওইটা আমি দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার ওইটা করছে। এবং ওই যখন যেটা বলছিলাম আগে, গত বছর সেপ্টেম্বরে যখন ডক্টর ইউনূস নিউ ইয়র্কে ছিলেন, তখন ভয়েস অফ আমেরিকা, তখন আমি ভয়েস অফ আমেরিকা বাংলায় কাজ করছিলাম, সে তাকে একটা ইন্টারভিউ করে, এবং এখানে যে আমাদের যে প্রেজেন্টার ছিলেন আনিস আহমেদ, তিনি প্রশ্ন করেছিলেন যে শেখ মুজিবকে নিয়ে আপনাদের মানে সরকারের চিন্তাভাবনা কী, কারণ আপনারা 15ই আগস্টের ছুটি বাতিল করে দিয়েছেন। তো দেখলাম যে ডক্টর ইউনূস দৃশ্যতই একটু বিরক্ত হলেন এবং একটু রেগেমেগে জবাব দিলেন যে আপনি কেন ইতিহাস ঘাটছেন, অতীত কেন টেনে নিয়ে আসছেন, আপনি সামনের দিকে তাকান, ছাত্ররা কত বড় কাজ করে ফেলেছে, আপনি সেগুলো নিয়ে প্রশ্ন করেন। তারপরে তো তিনি বললেন যে আমরা রিসেট বাটন চেপে দিয়েছি, অতীত মুছে গেছে, এটা ছিল তার এক্সাক্ট ওয়ার্ড ইন্টারভিউতে। রিসেট বাটন, ছাত্ররা রিসেট বাটন চেপে দিয়েছে, অতীত মুছে গেছে। এখন আপনি তো অতীত মুছতে পারবেন না, অতীত ছাড়া কি ভবিষ্যৎ হয়? অতীত মুছতে পারবেন না আপনি। এখন আপনি যদি অতীত মুছতে চান এবং আপনি নির্দিষ্ট করে টার্গেট করছেন 1971, এইটা তো মারাত্মক একটা জিনিস। এবং বিভিন্ন কর্মকাণ্ডে আমি মনে হচ্ছে যে তাই হচ্ছে, কারণ 5ই আগস্ট সারা দেশে শেখ মুজিবের ভাস্কর্য ধ্বংস করা হয়। তো অনেকে বলেছিল যে না, এটা হয়তো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ শেখ হাসিনা লাস্ট 2-3 বছর এত হাজার হাজার কোটি টাকা খরচ করে এই মুজিব বর্ষ পালন করতে গিয়ে কী না করলেন, সারা দেশে ভাস্কর্য, সব জায়গায় মুজিব কর্নার। তো একটা ক্ষোভ তো মানুষের থাকবেই যে মানে দেশের মানুষ খেতে পারে না, আর আপনি এত হাজার হাজার কোটি টাকা খরচ করছেন এই মূর্তি বানিয়ে। সো সেই ক্ষোভের বহিঃপ্রকাশ, তো সেটা অনেকে মেনে নিয়েছেন যে ঠিক আছে, হচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা উচিত ছিল যে এটা নিন্দা করে যে এই ধরনের ভাঙচুর যেন না করা হয়। কিন্তু ইউনূস কিন্তু সেটা করেননি, তিনি বরং ওটাকে ডিফেন্ড করেছিলেন। সো এটা আরেকটা। এবং তারপর দেখা গেল যে 71 আর 24 নিয়ে একটা মুখোমুখি দাঁড় করলো। কীভাবে হলো? এটাকে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করা হলো, আর ঘোষণা করার চেষ্টা করা হলো দ্বিতীয় স্বাধীনতা। তো দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, দেশ একবারই স্বাধীন হয়। 71-এ একটা নতুন দেশ স্থাপন হয়েছে পৃথিবীর মানচিত্রে, 24-এ একটা সরকারের পতন হয়েছে, দুইটা আকাশ পাতাল তফাৎ। ইউ কান্ট, আপনি দুটাকে এক পাল্লায় দেখতে পারেন না, কিন্তু ওনারা তাই করেছেন এবং এখনও করে যাচ্ছেন। আপনি যদি জুলাই সনদের ভাষা দেখেন, একই কাণ্ড করে যাচ্ছেন তারা।
সো ওইটা দেখে আমার মনে হলো, তারপরে যে মঞ্চ ৭১টা লঞ্চ হলো, এর মধ্যে তো সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল ৩২ নম্বরে বাড়ি ঘুরিয়ে দেওয়া। এটা তো ঘোষণা দিয়ে, তার আগের রাতে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়েছে। ওখানে সেনাবাহিনী ছিল, ওখানে পুলিশ ছিল, কিন্তু তারা কিছুই করেনি। তারপরে ঢাকা সিটি কর্পোরেশন থেকে এক্সকাভেটর, বুলডোজার দুটা এনে সবার সামনে টিভি লাইভ ব্রডকাস্ট হচ্ছে, আপনি একটা মিউজিয়াম যেটা অলরেডি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটাকে আপনি গুঁড়ো করে দিলেন। কিসের জন্য? তো এই ঘটনাগুলো যখন আমি দেখি তখন আমি ধরেই নিই যে এটা এই সরকার ভেতরে বা বাইরে যারা আছে সমর্থক, তারাই চাচ্ছে যে ৭১ এবং শেখ মুজিব এই দুইটা লেগাসি বাংলাদেশ থেকে মুছে ফেলতে। এটা ছাড়া আমি আর কোনো ব্যাখ্যা দেখি না। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত হওয়ারও কি এটাই কারণ মনে করেন? না, পাকিস্তানের সাথে সম্পর্কটা উন্নত করাই দরকার, কারণ বাংলাদেশের সংবিধানই তো লেখা আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না। তো শেখ হাসিনা পাকিস্তানের সাথে বৈরিতা করতে গেল কেন? আপনি তো সংবিধান, মানে ৭২-এর সংবিধানে এটা লেখা হয়েছে। ইভেন শেখ মুজিবুর রহমান নিজে নিয়ে এসেছিলেন ভুট্টো সাহেবকে। হ্যাঁ, তিনি পাকিস্তান সফর করেছেন, ভুট্টোকে আমন্ত্রণ জানিয়েছেন, ভুট্টো এখানে ছিল। সো আপনি কেন ওই বৈরিতা সৃষ্টি করতে যাবেন পাকিস্তানের সাথে, কিসের জন্য? সো এটা ছিল একটা অদূরদর্শী পলিসি। সো সেদিক থেকে আমি বলবো পাকিস্তানের সাথে নতুন করে ভালো সম্পর্ক করার পদক্ষেপটা এটা ভালো। এটা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল করা দরকার। কিন্তু যেটা হয়েছে, যে কারণে আমি লেখাটা লিখলাম সেটা হচ্ছে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যখন আসলেন ঢাকায়, তিনি কিন্তু প্রথমে ৩টা রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করলেন। নর্মালি সেটা হয় না। নর্মালি হয় যেটা রুলিং পার্টি তাদের সাথে বৈঠক করে, আর যদি কোনো অফিসিয়াল অপোজিশন পার্টি থাকে তাদের সাথে বৈঠক করে। এখানে কোনোটাই রুলিং পার্টি না, কোনোটাই অপোজিশন পার্টি না, 3টা পার্টি যারা ইলেকশন করবে। সো এটা মনে হলো যে তিনি ইলেকশনের মানে স্থানীয় রাজনীতিতে কিছু একটা ভূমিকা রাখতে চান, যেটা আকাঙ্ক্ষিত না, যেটা নিয়ে ভারতকে সবসময় অভিযোগ করা হয় যে তারা সবসময় দেশের রাজনীতিতে একটা ভূমিকা রেখে গেছে। এক দেশ গিয়ে আরেক দেশের প্রভাব আসুক, সেটা নিশ্চয়ই আমরা চাই না। সো ওইটা গেল একটা। আর দ্বিতীয় হচ্ছে এই সফরের ফলে অনেক নানান গল্প ছড়ানো শুরু করলো যে বাংলাদেশ পাকিস্তান থেকে বিমান কিনবে, জঙ্গি বিমান কিনবে, পাকিস্তান থেকে ট্যাঙ্ক কিনবে, পাকিস্তান থেকে এই কিনবে সেই কিনবে। এবং কিছু কিছু পাকিস্তানি কমেন্টেটরের লেখা আমি পড়লাম, যেখানে তারা সাজেস্ট করছে যে পাকিস্তান এবং বাংলাদেশের সেনাবাহিনী একই ধরনের অস্ত্র ব্যবহার করলে তারা একসাথে কাজ করতে পারবে এবং বাংলাদেশে পাকিস্তানের সাথে একটা জোট বাঁধার। এটা কোথায় পড়েছে? দ্য ডিপ্লোম্যাট। ওকে। হ্যাঁ, তো ওইটা নিয়ে আমার চিন্তা হলো যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা এখন খারাপ। বাংলাদেশ ক্ষুব্ধ, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেটা নিয়ে ভারতও খুব বিরক্ত যে বাংলাদেশে কি হচ্ছে এসব নিয়ে। কিন্তু ভারতকে আপনি চটাবেন কেন? ভারত কেন আপনার জন্য আপনাকে একটা হুমকি হিসেবে দেখবে? কারণ সেটা যদি হয় তাহলে এটা তো বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। ভারতের সাথে আপনি সম্পর্ক উন্নয়ন করতে চাইবেন, বা আপনি যদি বৈরিতায় চান, ঠিক আছে, বিরক্তই হয়ে থাকেন, কিন্তু কেন আপনি ভারতকে এমন একটা ইমপ্রেশন দিবেন যে আপনি ভারতের জন্য হুমকি? কারণ তাহলে ভারত পাল্টা আপনাকে হুমকি দিবে, যেটা বাংলাদেশের জন্য মোটেই সুখকর হবে না। ওকে, সো জানতে বা কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু সময় আসলে খুব কম। সো শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি এই সময়টাকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন, যে বাংলাদেশ কি এখন সংকটের সময় পার করছে নাকি পুনর্গঠন যে স্বপ্ন আসলে মানুষ দেখেছিল অভ্যুত্থানের সময়, সেই সময়টি আমরা পার করছি? আমি বলবো যে বাংলাদেশ এখন একটা খুব অস্থিতিশীল পর্যায়ে আছে এবং এটা ছিল পুনর্গঠনের একটা সুযোগ, কিন্তু বাংলাদেশের এরকম সুযোগ আগেও এসছে। 72-তে একটা সুযোগ ছিল, 91-এ একটা বড় সুযোগ ছিল, আপনার 2009-এ সুযোগ এসেছিল, আমরা সেই সুযোগগুলো নেইনি। তো এখন প্রশ্ন হচ্ছে এই সুযোগ তারা নেবে কিনা। এখন যেই সংস্কার নিয়ে আমি বলবো একটা নাটক করা হলো, হ্যাঁ, যেই জুলাই সনদ করেছে সেখানে আপনার 84টা সংস্কার প্রস্তাব আছে, তার মধ্যে 37টা হচ্ছে সংবিধান রিলেটেড, অর্থাৎ এগুলোকে পার্লামেন্টে পাশ করাতে হবে। আর বাদবাকি যে 47টা থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন খাতের সংস্কার, মানে বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, এগুলো যে কোনো সরকার করতে পারে এবং যে কোনো সরকার করেও। এই ধরনের সংস্কার অনবরত হতে থাকে, যেটা আমি আগেই বলছিলাম যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এবং সাংবিধানিক সংস্কার যেগুলো, সেগুলোর মধ্যে বেশ কিছু ভালো উদ্যোগ আছে, কিন্তু সব উদ্যোগের আপনার ঐকমত্য নাই। সো আমার মনে হয় যে পুনর্গঠনের যে সুযোগ ছিল সেটা বাংলাদেশ পুরোপুরি মিস না করলেও মোটামুটি মিস করবে।
আর আরেকটা যেটা বলছিলেন যে একটা সংকটময় সময়, সংকট তো মানে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রতি এক সপ্তাহে নতুন সংকট। এখন একটা বড় সংকটের দিকে তো সবাই তাকিয়ে আছে, ইলেকশন হবে কি হবে না, নভেম্বরে কি হবে, ডিসেম্বরে কি হবে, শিডিউল কি অ্যানাউন্স হবে, কারণ এখনও কিন্তু ইলেকশন কমিশন শিডিউল ঘোষণার তারিখ পর্যন্ত দেয়নি, কোনো নির্বাচনের কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ নেই, খালি ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে। সো ওই যতদিন না একটা তারিখ দেবে সবাই কিন্তু একটা সংকটের আশঙ্কা থাকবে। তো আমি বলবো যে সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে বাংলাদেশ, খুব অস্থিতিশীল পরিস্থিতি, এবং পুনর্গঠনের যে সুযোগ 2024 এনে দিয়েছিল সেই সুযোগ পুরোপুরি না হলে মোটামুটি মিস করে বসে আছে বাংলাদেশ। হতাশার কথা, কিন্তু তারপরেও আমরা আশায় বাঁচতে চাই এবং চাই বাংলাদেশ ভালো থাকুক। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ ভালো থাকবে, যতই সংকট আসে বাংলাদেশ সামহাও ম্যানেজ করে ফেলে, বিকজ বাংলাদেশের মানুষ দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে, এবং যুগে যুগে আমরা রক্ত দিয়ে বাংলাদেশকে সংকট থেকে পার করেছি, তবে রক্ত ঝরা কখনোই আমাদের কামনা হতে পারে না। তাই যারা যারা দেশকে ভালোবাসেন তারা যার যার জায়গা থেকে দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করবেন, এই প্রত্যাশাটুকু আমাদের থাকবে। আজকের আয়োজন শেষ করছি, আবার দেখা হবে, আপনাদের সাথে আবার কথা হবে।